আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমানের স্মৃতিচারণ, বেসরকারি হাসপাতাল ক্লিনিকের জরুরি সেবা যাচাইয়ে লিগ্যাল নোটিশ। ঈদ ছুটির শেষে কর্মস্থলে ফেরা শুরু, দৌলতদিয়া ঘাটে যাত্রী চাপ বৃদ্ধি, কমলাপুর স্টেশনে কর্মজীবী মানুষের ভিড়। কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, নেত্রকোনায় বাস চাপায় মা মেয়ে সহ ৩ জন নিহত। গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন ব্যাখ্যা, ২২ মের নির্দেশনা নিয়ে ডিএইচএস এর অবস্থান স্পষ্ট। হরমুজ প্রণালীতে নাটকীয় অভিযান, আটকে থাকা ১৩ ভারতীয় জাহাজ উদ্ধার। টাই ব্রেকারে ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি টি-20-তে নেপালের অবিশ্বাস্য কীর্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ৩১ মে বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশকে আইবি মিলনায়তনে এ সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা ও আবেগের পরিবেশ। শহীদ জিয়া যখন জীবিত ছিলেন দপ্তরে বোধহয় সেলিমা আপা কাজ করতেন, কাজে সরাসরি যদি শহীদ জিয়ার সহকর্মী বলা হয় মঞ্চে একজন উপস্থিত আছেন, অন্যরা বিভিন্ন সময় হয়তো দূরে থেকে কাজ করেছেন। সামনে যারা উপস্থিত আছেন আপনারা খুব সম্ভবত অধিকাংশই মনে হয় শহীদ জিয়াকে সামনাসামনি সেভাবে দেখেননি, হাতে গোনা কয়েকজন ছাড়া। জীবিত শহীদ জিয়াকে সামনাসামনি দেখেননি। অন্যদিকে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা এবং আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র্যাবের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিশ পাঠানো হয়। রোববার ৩১ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. জুলফিকার আলী জুনু নোটিশটি পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব, কিন্তু বাস্তবে জীবন রক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম, অবহেলা ও অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। ঈদুল আজহার ছুটির শেষ দিন থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ চোখে পড়ার মতো বেড়েছে। রোববার ৩১ মে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায় ফেরিঘাটে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সারি লেগেই আছে। তবে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারছে। লঞ্চ ঘাটেও একই চিত্র, যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। যাত্রা নিরাপদ রাখতে ফেরিঘাটে বাস থেকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরিতে তোলা হচ্ছে। নৌ পুলিশ সহ ঘাট সংশ্লিষ্টরা সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রী ও যানবাহন পারাপারে বর্তমানে 15টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। এদিকে রাজধানীর অন্যতম প্রবেশপথ কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন জেলা থেকে ফেরা কর্মজীবী মানুষের ভিড় চোখে পড়েছে। টানা 7 দিনের ছুটির শেষ দিনে সরকারি বেসরকারি বিভিন্ন পেশার মানুষ কিছুটা আগেই কর্মস্থলে ফিরছেন। যাত্রীরা জানিয়েছেন, ঈদের আগে বাড়ি যেতে যতটা ভোগান্তি পোহাতে হয়েছিল, ফেরার পথে ততটা হয়নি, বরং স্বস্তিতেই ফিরতে পেরেছেন তারা। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত অন্তত 10টি ট্রেন কমলাপুরে পৌঁছেছে এবং প্রতিটি ট্রেনেই যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। বিমানবন্দর স্টেশনের যাত্রীদের বড় অংশ নেমে যাওয়ার পরও কমলাপুরে পৌঁছানো প্রায় সব ট্রেনেই সিটে বসার পর দাঁড়িয়ে থাকা যাত্রী নিয়ে ফিরতে দেখা গেছে। ঈদের আগে যেভাবে ট্রেনের ছাদে চড়ে মানুষ গ্রামে গিয়েছিল, ফেরার পথে তেমন দৃশ্য আর দেখা যায়নি। কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্প এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। রোববার ৩১ মে দুপুর 12:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা খুলনা ক্যান্টনমেন্টগামী নড়াইল এক্সপ্রেস বাসটি তালবাড়িয়া এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া পাবনাগামী হিমেল সীমান্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ
সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন নিহত হন। 2 বাসে থাকা অন্তত 55 জন যাত্রী আহত হন এবং তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। অন্যদিকে নেত্রকোনা ময়মনসিংহ সড়কের 40 বাইপাস মোড়ে বাস চাপায় মা মেয়ে সহ অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। রোববার 31 মে বেলা 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। নিহতরা হলেন সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের নূরজাহান, তার মেয়ে স্মৃতি আক্তার এবং আরেক শিশু যাত্রী। আহতদের মধ্যে নূরজাহানের স্বামী আইনুল হকও রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি বাস 40 বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় সাম্প্রতিক পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় DHS নতুন ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 22 মে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেটির উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের বিবেচনামূলক ক্ষমতার বিষয়টি স্মরণ করিয়ে দেয়া, যা সবসময় ক্ষেত্রবিশেষে প্রযোজ্য। 22 মের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অস্থায়ী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থান না করেও নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাসের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে DHS এর মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসকে জানান, এটি কোনো সার্বজনীন নিয়ম নয়। বিশেষ করে যেসব ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হবার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বা যেসব দেশের নাগরিকরা সরকারি সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের ক্ষেত্রে নির্দেশনাটি প্রভাব ফেলতে পারে। গ্রিন কার্ড যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সরকারি পরিচয়পত্র, যা নাগরিকত্ব না দিলেও স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমতি দেয়। নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপও এটি। 22 মে জারি করা নিয়মের উদ্দেশ্য ছিল মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের সংখ্যা কমানো, এমন মন্তব্য করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে আটকে পড়া 13টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার শর্মা AFP-কে জানিয়েছেন, এই অভিযানের একমাত্র লক্ষ্য হল জাহাজগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা। আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে একটি LPG-বাহী ট্যাঙ্কার, 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, একটি রাসায়নিক ট্যাঙ্কার, 3টি কন্টেইনার জাহাজ, 2টি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার। পরিস্থিতি মোকাবেলায় ভারতের বন্দর ও জলপথ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস এবং সামুদ্রিক স্টেক হোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে আটকে থাকা জাহাজগুলোর একটি নিসোস কেরোস নামের অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ুর বিশাখাপত্তমের দিকে রওনা দিয়েছে। প্রায় 2,70,000 টন অপরিশোধিত তেল বহনকারী জাহাজটি 25-26 মে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টাইব্রেকারের প্রথম শটে গোল করেন গনজালো রামোস ও গিউকেরেজ। দ্বিতীয় শটেও সফল হয় PSG, কিন্তু আর্সেনালের এবেরেচি এজে বল পোস্টের বাইরে পাঠিয়ে দলকে চাপে ফেলেন। এরপর মেন্দেজের শটে রুখে দেন রায়া, আর্সেনালকে ম্যাচে ফেরান। ডেকলান রাইস গোল করে সমতা ফেরান। হাকিমি আবারও PSG-কে এগিয়ে নেন। মার্তিনেলি গোল করলেও লুকাস বেরালদি PSG-র হয়ে চতুর্থ গোলটি করেন। শেষ শটে মাগাল হায়েস বল ক্রসবারের ওপর দিয়ে মারলে শিরোপা উৎসবে মেতে ওঠে ফরাসি চ্যাম্পিয়নরা। গত চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার শিরোপা জিতেছিল PSG। ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছিল তারা। এবার অদম্য আর্সেনালের রক্ষণ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে। পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় PSG। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে 4-3 ব্যবধানে জয় পায় PSG। এবার ক্রিকেটের খবর। বিশ্ব ক্রিকেটে নেপালের উত্থানকে অনেক সময় অনুপ্রেরণার গল্প বলা হয়, কিন্তু এবার সেই গল্পকে ছাড়িয়ে এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়েছে হিমালয়ের দেশটি। আন্তর্জাতিক T20 ক্রিকেটে প্রথম দল হিসেবে দুবার 300 রানের গণ্ডি পেরিয়ে নতুন ইতিহাস লিখেছে নেপাল। শনিবার চীনের বিপক্ষে ম্যাচে নেপাল তোলে 2 উইকেটে 312 রান। এর আগে 2023 সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা করেছিল 314 রান, যা তখনই বিশ্বকে বিস্মিত করেছিল। সবচেয়ে বড় বিষয়, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মতো টেস্ট খেলুড়ে শক্তিশালী দলগুলো যেখানে কখনো 300 ছুঁতে পারেনি, সেখানে নেপালই একমাত্র দল যাদের নামের পাশে 2টি 3 শতাধিক দলীয় স্কোর। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।